বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা নেই এনসিপির। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কাল সকাল 11টায় বিক্ষোভ। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান। ইশরাককে বুধবার সকাল 10টার মধ্যে দায়িত্ব দিতে আলটিমেটাম। আদালতে বিচারাধীন, বললেন উপদেষ্টা। রিটের আদেশ কাল। এবং শিক্ষার্থী শাম্য হত্যার বিচার দাবিতে আন্দোলন অব্যাহত। শাহবাগে ছাত্র দলের সড়ক অবরোধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে আগামীকাল সকাল 11টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের মাধ্যমে চলমান সংকট দূর হবে বলে আশাবাদী দলটি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহবুব তামিম। কিছু জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলেন দলটির নেতারা। দাবি আদায়ে ঘোষণা দেওয়া হয় বিক্ষোভ কর্মসূচির। ইশরাক হোসেন বনাম শেখ ফজলিনুর তাপসগং মামলাকে নজির হিসেবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এ সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান। তাই আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে ইসি কোনো একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন দলটির আহ্বায়ক। ইশরাকের বিষয়ে নির্বাচন কমিশন কেন আপিল করেনি তা নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। ইশরাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে। তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না। এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি। এনসিপির আহ্বায়ক বলেন, প্রয়োজনে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ আগে ঘোষণা হতে পারে। যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো, বা সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। নগর ভবন অবরুদ্ধ করে নাগরিক সেবা বাধাগ্রস্ত না করার আহ্বান জানান এনসিপির এই শীর্ষ নেতা। আমাদের তো এখন একটা আলোচনা। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। জনগণকে ভোটাধিকার বঞ্চিত করতে সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। আর শেখ হাসিনার মতো অন্তর্বর্তী সরকারও নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গুলশান কার্যালয়ে যৌথ সভা করে দলটির নেতারা। যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত ৮ দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। এটা ৮ দিন ব্যাপী কর্মসূচি, ২৫ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত। ভার্চুয়ালি যৌথ সভা ও সংবাদ সম্মেলনে অংশ নেন ব্যাংককে চিকিৎসারত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কার শুরু করেছিলেন জিয়াউর রহমান। দেশ নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সংস্কার নির্বাচন একে অপরের পরিপূরক, দুটোই হতে হবে যত দ্রুত সম্ভব। বাংলাদেশের কিছু
রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে। তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী না, এটা পরিপূরক। একটার জন্য আরেকটাকে আটকে রাখার কোনো সুযোগ নাই। 24-এর গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসান ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর খিলক্ষেতের বাসায় যায় আমরা বিএনপি পরিবার। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। জনগণ 15 বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে, সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি। আজও এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টালবাহানা করছে। সরকার গায়ের জোরে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ আটকে রেখেছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। সরকার গায়ের জোরে তাকে মেয়র হতে দিচ্ছে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বুধবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার বিকেলে এই আলটিমেটাম দেন বিএনপি নেতাকর্মীরা। তন্দ্রা তারুণের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিন পেরিয়ে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছে ইশরাকের সমর্থকরা। তাদের নানা স্লোগানে উত্তাল নগর ভবন ও আশেপাশের এলাকা। মঙ্গলবার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আসতে শুরু করে ঢাকা মহানগরের সাধারণ ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা নগর ভবন ও এর আশেপাশের সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান তারা। অবৈধ আসিফরে পদত্যাগ করে আমাদের ইশরাকরে মেয়র হিসেবে ঘোষণা করা হবে। এরা ভয় পাচ্ছে দেখে এই জন্য আমাদের মেয়রকে তারা বসতে দিচ্ছে না। দুর্নীতিবাজ সরকার আর চুরি করা বোর্ডে মেয়র না, জনগণের বোর্ডে মেয়র, পাস করা মেয়র, তার শপথ নিয়ে কেন এত তালবাহানা চলছে? নেতাকর্মীরা বলেন, ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে না বসালে প্রয়োজনে অনশনে যাবেন। ততদিন আমরা এখানে পড়ে থাকবো, অনশন করব, না খেয়ে থাকবো। অন্ততপক্ষে যতদিন না দিবে সরকারকে ছাড় দেওয়া হবে না। এদিকে কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দেন বিগত সরকারের সময় গুমের শিকার পরিবারেরা। জানান, সুষ্ঠুভাবে নগর পরিচালনা ও ন্যায় বিচারের জন্য মেয়র হিসেবে ইশরাককেই দেখতে চান তারা। আমরা চাই ইশরাক ভাইয়ের মাধ্যমে আমরা এই সব তদন্ত বের করতে পারবো। এদিকে অবস্থান কর্মসূচিতে কর্মীদের উজ্জীবিত রাখতে নগর ভবনের প্রধান ফটকের সামনে ষষ্ঠ দিনেও করা হয় কনসার্ট। পরে মঙ্গলবার বিকেলে ঢাকাবাসীর পক্ষে বুধবারের নতুন কর্মসূচির ঘোষণা করেন ঢাকা দক্ষিণের সাবেক সচিব মশিউর রহমান। আগামীকাল সকাল 10টায় আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মুখে হাজির হব এবং এখানে বিক্ষোভ সমাবেশ করব। 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। কর্মসূচি ঘোষণার মঞ্চে এই আন্দোলন এবং দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। দাবি মানা না হলে প্রত্যেক নগরবাসীর সেবা বন্ধের হুঁশিয়ারিও দেন তারা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। এদিকে ইশরাকের মেয়র হওয়ার বিষয়টি আদালতের বিচারাধীন। এ নিয়ে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার দুপুরে সাভার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত তিনি একা নিচ্ছেন না, সেখানে সরকার কাজ করছে। এ নিয়ে আইনি জটিলতা থাকায় তারা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছেন জানিয়ে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেন তিনি। যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল বেলা 12টায় আদেশ দেবেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন ধার্য করেন। এর আগে গেল বুধবার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে তাকে মেয়র ঘোষণাকারী ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হয় রিটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার বিচার এবং ক্যাম্পাস নিরাপদ না হলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার বিকেলে ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগ অবরোধ করেন। এদিকে এক সংবাদ সম্মেলনে শাম্য হত্যা নিয়ে রাজনীতি করার অভিযোগ করেন আইএআর এর শিক্ষক শিক্ষার্থীরা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এএফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য হত্যার দ্রুত বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকেলে এ কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঢাবি ক্যাম্পাস নিরাপদ না হলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। যদি কোনো শান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে হয় তার জন্য লিপ্তরের সরকার দায়ী থাকবে। আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব, আমরা বাংলাদেশকে অচল করে দেব। যদি শাম্য হত্যার বিচার না পাই বাংলাদেশকে অচল করে দেবে বাংলাদেশ। এ সময় সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় প্রক্টরের পদত্যাগ দাবি করছি এবং একই সাথে অতি দ্রুত সময়ের মধ্যে শাহরিয়ার আলম শাম্যের প্রকৃত হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। এর আগে বিকেল ৩টার দিকে শাহবাগ অবরোধ করেন ছাত্রদল নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, মহানগর সহ বিভিন্ন ইউনিটের নেতারা এতে অংশ নেন। গত 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম শাম্য। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে বিপ্লবী গণজোট। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এই দাবি জানিয়েছে বিপ্লবী গণজোটের নেতারা। পরে তারা সাংবাদিকদের জানান, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতেই রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নানা শর্ত দিয়ে আইন করেছে আওয়ামী লীগ সরকার। জোটের পক্ষ থেকে নির্বাচনে কালো টাকা, পেশি শক্তি ও বিশৃঙ্খলা রোধে ইসির ব্যবস্থাপনায় নির্বাচনী প্রচারের দাবি জানায় বিপ্লবী গণজোট। লুটপাটের মাধ্যমে অঢেল টাকার মালিক হইলো এক সময় গিয়ে সে বলবে যে আমি এমপি হইতে চাই, এমপি সাহেব হবেন। সেই ব্যবস্থাটা এখানে আর থাকবে না যদি নাকি এই ধরনের নির্বাচন ব্যবস্থা এখানে কায়েম করা যায়। শ্রমিকদের সাথে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া এবং প্রাক্তন শ্রমিকদের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড যে কোনো অর্থ বিদেশে পাঠাতে পারবে না, সেজন্য হাইকোর্টে আবেদন দায়ের করেছেন এর 19 জন প্রাক্তন কর্মচারী। গেল 14 মে হাইকোর্টের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় 1822 কোটি টাকা দাবি করে এই আবেদন দাখিল করেন তারা। এতে শ্রমিকদের সাথে চলমান মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠানটি যেন উক্ত টাকা ভারতীয় মূল্য প্রতিষ্ঠান ম্যারিকো লিমিটেডে পাঠাতে না পারে সেজন্য তা ব্লক করতে আদালতের রুল চেয়ে আবেদন করেছেন তারা। এর আগে ম্যারিকোর বিরুদ্ধে শ্রমিক অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিল গঠন না করার অভিযোগে 19 জন বাদী হয়ে শ্রম আদালতে মামলা দায়ের করেন। মামলা চলা অবস্থায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড মামলাটিকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ হাইকোর্টে রিট করে। আমরা আবেদন করেছি এই 1822 কোটি 98 লক্ষ টাকা যেন ব্লক করা হয়, আবেদন করেছি এবং এই টাকাটা রেখে দেওয়া হয় স্টিল ডিসপোজাল অফ দ্য হোল এবং এই বিষয়ে সুরাহা হওয়ার আগ পর্যন্ত এই টাকাটা যেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ইন্ডিয়াতে পাঠাতে না, এটা নিয়ে আমরা সারা বছর ম্যাঙ্গো ড্রিঙ্ক, জুস, ম্যাঙ্গো বার সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির লক্ষ্যে চলতি মৌসুমের শুরু থেকেই আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে দেশের সর্ববৃহৎ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন প্রাণ আরএফএল গ্রুপের ডিজিএম তহিদুজ্জামান।
সোমবার রাজশাহীর গোদাগাড়ী বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। চলতি বছর প্রাণের 12,000 চুক্তিভিত্তিক আম চাষিদের কাছ থেকে 60,000 মেট্রিক টন আম সংগ্রহ করে পাল্প বানানো হবে। রাজশাহীর পাশাপাশি নাটোরের একডালায় প্রাণ এগ্রো লিমিটেড কারখানাতেও আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।